চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই করে থাকি। ব্যাকরণের ভাষায় কোনো কিছু করাকেই কাজ বলে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া বা কিছু সিস্টেমেটিক ওয়ের মধ্যে আমার সেই কৃতকর্মগুলোকে করতে হবে, তাহলেই পদার্থবিজ্ঞানের ভাষায় সেটি কাজ বলে পরিচিতি লাভ করবে। আমরা জানি মূলত যে কাজ করার জন্য অ্যাবিলিটি বা শক্তি জরুরি, এবং কোনো একটা ডিভাইস বা কোনো একটি ব্যক্তি কতটুকু কাজ করতে পারে সেগুলোকে আমরা মূলত ক্ষমতা বলে চিনে থাকি। এই অধ্যায়ে আমরা ইনশাআল্লাহ কাজ, ক্ষমতা ও শক্তি এগুলি নিয়েই ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা এই অধ্যায়ে আরো আলোচনা করব হচ্ছে শক্তির বিভিন্ন রূপে রূপান্তর, অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে কনভার্সন, কাজের ধরন অর্থাৎ কাজের টাইপস, ইটস এ পজিটিভ ওয়ার্ক অর নেগেটিভ ওয়ার্ক। এছাড়াও আমরা বিভিন্ন বস্তু সম্পর্কিত কাজগুলি, শক্তিগুলি, ক্ষমতাগুলি এবং তাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ তাদের যেগুলি জায়গায় এই সমস্ত কাজ শক্তিগুলি অ্যাপ্লাই হয় সেগুলো নিয়ে আমরা এই অধ্যায় ইনশাআল্লাহ আলোচনা করব। কাজ। ব্যাকরণের ভাষায় কোনো কিছু করাকে কাজ বলে। ভাত খাওয়া, টিভি দেখা, খেলা করা, বই পড়া, এক বস্তু অন্য বস্তু এক স্থান থেকে কোনো বস্তুকে অন্য স্থানে নিয়ে যাওয়া, এই সবই ব্যাকরণের ভাষায় কাজ। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় বই পড়া, ছবি দেখা, টিভি দেখা, কথা বলা এগুলো কাজের অংশ নয়। আমরা নিচে কয়েকটা উদাহরণ লক্ষ্য করি। যেমন বলা হচ্ছে রতন এক প্যাকেট বই হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। মিতা পদার্থবিজ্ঞান বইখানাকে ঠেলে টেবিলের ওপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে। নীরু একটি ভারী ব্যাগকে সিঁড়ি দিয়ে উপরে উঠাচ্ছে। রিমি জোরে দেওয়ালকে ঠেলছে। এখানে পদার্থবিজ্ঞানের ভাষায় খ এবং গ নাম্বারটি কাজের অন্তর্গত। তার মূল কারণ হচ্ছে যে পদার্থবিজ্ঞান বইটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, ভারী ব্যাগটা নিচে ছিল এখন উপরে উঠছে। মূল ফেনোমেনাটি হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ তখনই হবে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে থাকে, আদারওয়াইজ সেটি কাজ বলে পদার্থবিজ্ঞানের ভাষায় পরিচিতি লাভ করবে না। এটার কারণেই ক এবং ঘ কাজ হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে এক প্যাকেট বই হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে, বইয়ের কিন্তু কোথাও কোনো রিপ্লেসমেন্ট হচ্ছে না, অবস্থানে পরিবর্তন হচ্ছে না। ঠিক অনুরূপভাবে দেওয়ালকে ঠেলছে বাট দেওয়াল তো যাচ্ছে না, অর্থাৎ বস্তু দ্বয়ের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং ক এবং ঘ পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হবে না। আমরা এখন দেখব ইনশাআল্লাহ কাজ বলতে আমরা আসলে কি বুঝি। কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কাজ পরিমাপ করা হয়। আমরা একটু চিত্রের সাহায্য নেই। চিত্র 4.1 এ লক্ষ্য করছি যে একটা বস্তু রয়েছে, এই বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হচ্ছে। এফ বল প্রয়োগ করার পর বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে এই অবস্থান থেকে সে এই অবস্থানে চলে আসলো। আমরা এখানে যা দেখছি প্রয়োগকৃত বলের কারণে বস্তুর অবস্থানের পরিবর্তন হলো। প্রয়োগকৃত বলের কারণে বস্তুর এই অবস্থানের পরিবর্তন হওয়ার কারণে একটি কাজ সংগঠিত হলো। সুতরাং বলা যায় কাজ সমান সমান বল, প্রয়োগকৃত বল এবং এই বলের কারণে যে অতিক্রান্ত দূরত্ব ইনটু বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ আমরা যদি সংজ্ঞাতে বলি তাহলে বলা যায় কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং বলের দিকে সরণ বা সরণের উপাংশের গুণফলকে এক কথায়
কাজ বলে। সুতরাং আমরা যদি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে লিখতে চাই তাহলে কাজ সমান সমান লিখব W মিন্স ফর দ্য ওয়ার্ক, বলের জায়গায় লিখব ফোর্স মিন্স ফর দ্য এফ, এবং বলের দিকে অতিক্রান্ত দূরত্বের জায়গায় লিখব এস, এটা দ্বারা আমরা দূরত্ব বুঝিয়ে থাকি। সুতরাং W সমান সমান এফ ইন্টু এস, অর্থাৎ কাজ সমান সমান বল ইন্টু সরণ। কাজের কোনো ডিরেকশন নেই, কোন দিকে কাজ ঘটবে এটা নির্দিষ্ট নয়, সুতরাং এটা ভেক্টর রাশি হওয়ার প্রশ্নই ওঠে না, এটা শুধু মান রয়েছে, এটি একটি স্কেলার রাশি। কাজের মাত্রা আমরা জানি কাজ সমান সমান বল ইন্টু সরণ। বলকে লেখা যায় নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে F ইকুয়াল ma, অর্থাৎ মাস ভর ইন্টু ত্বরণ। ত্বরণকে আবার লেখা যায় সরণ ডিভাইডেড সময় স্কয়ার, তাই লিখলাম সরণ ইন্টু সরণ, সরণ স্কয়ার, নিচে সময় স্কয়ার, পাশে ভর গুণ। ভরের মাত্রা হচ্ছে m, সরণের মাত্রা হচ্ছে l, উপরে স্কয়ার স্কয়ার, সময়ের মাত্রা হচ্ছে t, উপরে স্কয়ার উপরে স্কয়ার। m কেন আসলো? কারণ ভর হচ্ছে মাস, এটার জন্য m আসলো। সরণের লেন্থ, এটার জন্য l আসলো। সময়ের জন্য টাইম, এটার জন্য t আসলো। তাহলে m l স্কয়ার, t স্কয়ার উপরে উঠে গেলে t ইনভার্স 2। সুতরাং কাজের মাত্রা সমীকরণ হচ্ছে m l স্কয়ার t ইনভার্স 2। কাজের একক, কাজের একক হচ্ছে জুল। কোন বস্তুর উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি এবং সেই বস্তুর সরণ যদি 1 মিটার হয়, তাহলে এই বস্তুর উপর কাজের পরিমাণটি হবে 1 নিউটন মিটার, অর্থাৎ 1 জুল, যাকে আমরা যে দ্বারা প্রকাশ করে থাকি। সুতরাং 1 জুল ইকুয়াল লেখা যায় 1 নিউটন মিটার। কাজ হচ্ছে মূলত দুই ধরনের, একটি হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, অন্যটি হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। বলের দ্বারা কাজ হচ্ছে সেই সমস্ত কাজ যেগুলি অভিকর্ষের প্রভাবে ঘটে। যেমন অভিকর্ষের প্রভাবে বলতে বোঝায় পৃথিবী প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে টানতে চায়, তাহলে এটা হচ্ছে পৃথিবীর ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারে যদি কেউ হেল্প করে তাহলে সেটা বোঝায় হচ্ছে অভিকর্ষের সপক্ষে বা প্রভাবে কাজ। যেমন ডাস্টার টেবিল থেকে মাটিতে পড়ে গেল, তো ডাস্টার যখন টেবিল থেকে মাটিতে পড়ে গেল, পৃথিবী চায় ডাস্টারকে নিজের দিকে নিতে এবং ডাস্টারও চাচ্ছে এখন পৃথিবীর দিকে যেতে। তাহলে দেখা যাচ্ছে এই কাজটা অভিকর্ষের বিরুদ্ধে নয়, বরঞ্চ অভিকর্ষের সপক্ষে হচ্ছে, এবং এই কাজকে আলহামদুলিল্লাহ আমরা অভিকর্ষের দ্বারা কাজ বলে থাকি বা ধনাত্মক কাজ বলে থাকি। এরপর হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে কাজ। অভিকর্ষের বিরুদ্ধে কাজ হচ্ছে যেমন পৃথিবী চায় বস্তুকে ধরে রাখতে, আর আমি সেই বস্তুকে পৃথিবী থেকে টেনে নিয়ে যাচ্ছি। যেমন ডাস্টার নিচে পড়েছিল, এখন ডাস্টারকে আমি উপরে উঠাচ্ছি। তা ডাস্টারকে উপরে উঠানো হচ্ছে তো পৃথিবীর অভিকর্ষের বিরুদ্ধে কাজ করা। তো এই ধরনের কাজগুলোকে আমরা বলি হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা নেগেটিভ কাজ। আমরা ইনশাআল্লাহ এখন একটি গাণিতিক উদাহরণ দেখব। গাণিতিক উদাহরণ 4.1। 70 কেজি ভরের এক ব্যক্তি, অর্থাৎ মাস m দেওয়া আছে, তাহলে ব্যক্তির ভর m ইকুয়াল 70 কেজি। এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে, অর্থাৎ s ডিসপ্লেসমেন্ট, সে ব্যক্তি নিচে ছিল, এখন 200 মিটার উপরে পাহাড়ে চলে গেল, তাহলে তার অবস্থানের পরিবর্তন s ইকুয়াল 200 মিটার। উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন, অর্থাৎ কাজের পরিমাণ জানতে চাওয়া হচ্ছে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন লিখব W ইকুয়াল হচ্ছে F ইন্টু S, অর্থাৎ
কাজ সমান সমান বল ইন্টু সরণ। বলের ভ্যালু দেওয়া নাই, আমাকে বের করে নিতে হবে ইনশাআল্লাহ। তাহলে বল সমান সমান এফ সমান সমান ব্যক্তির ওজন ইকুয়াল লেখা যায় এম জি। এখানে জি এই কারণেই আসতেছে যেহেতু বস্তুটা বা ব্যক্তিটা মাটি থেকে 200 মিটার উপরে, এখন এটার জন্য অভিকর্ষ ত্বরণের ভ্যালু ইনশাআল্লাহ এখানে ক্যালকুলেটেড হবে। অতএব ব্যক্তির ওজন মাস ইন্টু জি, মাস দেওয়া আছে 70 কেজি, জি এর ভ্যালু 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, ক্যালকুলেশন করলে 686 নিউটন। তাহলে ফোর্স পেয়ে গেলাম আমরা ইনশাআল্লাহ, এখানে বসিয়ে থাকি 686 নিউটন এবং এস এর ভ্যালুটা হচ্ছে 200 মিটার। এখন আমরা যদি ইনশাআল্লাহ ক্যালকুলেশন করি আমাদের রেজাল্ট আসবে 1.372 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল, যেটা হচ্ছে কাজের পরিমাণ। এবং এখানে নিউটন মিটার একক লেখার দরকার নেই, যেহেতু কাজের একক জুল, সুতরাং আমরা ডাইরেক্ট এই জুলটা বসিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। শক্তি অর্থাৎ এনার্জি। শক্তি ছাড়া কোনো কাজ সম্পন্ন হতে পারে না। আমাদের দৈনন্দিন জীবনে চলতে হলে শক্তির প্রয়োজন। আমরা যে খাদ্য খেয়ে থাকি তা থেকে আমরা শক্তি পাই। উদ্ভিদের বৃদ্ধির জন্য একইভাবে শক্তির প্রয়োজন। কোনো যন্ত্রের কাজ করতে গেলেও তার শক্তির প্রয়োজন। শক্তি বলতে আমরা কি বুঝি? প্রকৃতপক্ষে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকেই তার শক্তি বলে। যে বস্তু কাজ করতে সমর্থ তার শক্তি আছে, যে বস্তু কাজ করতে সমর্থ না তার শক্তি নেই। কোনো কিছুর ওপর বল প্রয়োগ করলে কাজ সম্পন্ন হয় এবং সম্পন্ন কাজের পরিমাণ থেকে আমরা শক্তির পরিমাণ নির্ণয় করতে পারি। যেহেতু কাজ করার সামর্থ্যই শক্তি এবং কাজ করা মানে কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা, সুতরাং আমরা বলতে পারি কৃত কাজ সমান ব্যয়িত শক্তি। শক্তির কোনো দিক নেই, কাজেই শক্তি স্কেলার রাশি। শক্তি ও কাজের একক একই, অর্থাৎ জুল। শক্তি বিভিন্ন রকম বা বিভিন্ন প্রকারের রয়েছে। যেমন কোনো কিছুকে গরম করতে হলে তাপ শক্তির প্রয়োজন। আমরা বৈদ্যুতিক বাল্ব থেকে যে আলো পেয়ে থাকি সেটা আলোক শক্তি। গান শোনার ক্ষেত্রে আমরা যে শক্তি পেয়ে থাকি সেটা হলো শব্দ শক্তি। কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে হলে যে শক্তির প্রয়োজন তা হচ্ছে পেশী শক্তি। একইভাবে বৈদ্যুতিক যন্ত্রকে চালাতে বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়। তড়িৎ কোষে আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি এবং পরমাণু জোড়া লাগায় বা ভাঙে তখন নিউক্লিয় শক্তি নির্গত হয়। শক্তি ছাড়া জগৎ চলতে পারে না, অর্থাৎ শক্তিহীন জগৎ অচল। যেমন আলোক শক্তি আছে বলেই আমরা দেখতে পাচ্ছি, শব্দ শক্তি আছে বলেই আমরা শুনতে পাচ্ছি। সুতরাং বলা যায় যে শক্তি ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। এত আলোচনার পর আমরা শক্তিকে কিছু ভাগে ভাগ করতে পারি, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি এবং সৌর শক্তি। শক্তির সবচেয়ে কমন যেই রূপটা আমরা দেখতে পাই তা হচ্ছে যান্ত্রিক শক্তি। কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে বা গতিশীল থাকলে তার মধ্যে আমরা যে শক্তি পেয়ে থাকি তাকে আমরা যান্ত্রিক শক্তি বলি। এই অনুচ্ছেদে আমরা যান্ত্রিক শক্তির দুটি রূপ দেখতে পাবো। একটি হচ্ছে গতিশক্তি, অন্যটি হচ্ছে স্থিতিশক্তি। গতির কারণে যে শক্তি কোনো বস্তু লাভ করে তা হচ্ছে সে বস্তুর গতিশক্তি। নিম্নে আমরা গতিশক্তি আলোচনা করব। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে গতিশক্তির। যেমন আমরা ক্রিকেট খেলায় দেখতে পাই, ক্রিকেট বল যখন উইকেটে আঘাত করে বা স্টাম্পে আঘাত করে তখন স্টাম্প পড়ে যায়। একইভাবে কাচের জানালায় যখন শক্ত কিছু আঘাত করে কাচ ভেঙে যায়। ঢিল ছুঁড়ে মারলেও
আমরা আম বা বড়ই বা গাছের কোনো ফল পেড়ে খেতে পারি। এ থেকে বোঝা যায় যে গতিশীল বস্তুর মধ্যে শক্তি রয়েছে, যার কারণে ক্রিকেটের স্টাম্প পড়ে যাচ্ছে, যার কারণে কাচের জানালা ভেঙে যাচ্ছে, যার কারণে গাছের ফল বৃন্তচ্যুত হচ্ছে, এবং এই শক্তিকে আমরা গতিশক্তি বলে থাকি। অর্থাৎ গতিশীল বস্তু তার গতির জন্য যেই কাজ করার সামর্থ্যটা লাভ করছে তাই হচ্ছে গতিশক্তি। আমরা যদি কোনো স্থির বস্তুকে গতিশীল করতে চাই তাহলে তাতে বল প্রয়োগ করতে হবে, বা কোনো গতিশীল বস্তুর বেগ যদি আমরা বৃদ্ধি করতে চাই তাতেও বল প্রয়োগ করতে হবে। এতে বস্তুর মধ্যে ত্বরণের সৃষ্টি হবে। ত্বরণ সৃষ্টি হলেই বস্তুটি দ্বারা কাজ সম্পন্ন হবে এবং কাজ করার যে সামর্থ্য লাভ করবে তাকেই আমরা গতিশক্তি বলে থাকি। অর্থাৎ সকল স্থির বস্তুর মধ্যেই গতিশক্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টিকে আরো স্পষ্টভাবে তুলে ধরতে পারি। আমরা ধরে নেই এম ভরের একটি কোনো স্থির বস্তুর ওপর এফ বল প্রয়োগ করা হলো, যার ফলে বস্তুটিতে ভি বেগ প্রাপ্ত হলো। এই সময় বস্তুটি যদি বলে দিকে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে এই বেগ দিতে যে পরিমাণ কাজ করা হয়েছে তাই বস্তুর গতিশক্তি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বস্তুটির ভর হচ্ছে এম, একে ডান দিকে এই বরাবর এফ বল প্রয়োগ করা হলো, যার ফলে বস্তুটি এই অবস্থানে এসে এস দূরত্ব অতিক্রম করলো। আমরা আগে দেখে এসেছি যে গতিশক্তি সমান কৃতকাজ, এবং কাজ সমান আমরা জানি বল গুণ সরণ। বলকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি এবং সরণকে যদি এস দিয়ে প্রকাশ করি তাহলে আমরা পাই এফ ইন্টু এস। গতিশক্তিকে এখানে ই কে দ্বারা প্রকাশ করা হয়েছে, সুতরাং ই কে ইকুয়াল এম এ এস, যেহেতু বল সমান ভর গুণ ত্বরণ, অর্থাৎ এফ ইকুয়াল এম এ। কিন্তু গতির সূত্র থেকে আমরা জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা দেখে এসেছি ই কে ইকুয়াল এম এ এস। গতির সমীকরণ হতে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। শুরুতে যদি বস্তুটি স্থির থাকে, অর্থাৎ আদিবেগ যদি শূন্য হয়, তাহলে ইউ এর ভ্যালু 0। তাহলে ইউ এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে 0 স্কোয়ার মানে 0 হবে। তাহলে 0 প্লাস 2as, তাহলে 0 প্লাস 2as ইকুয়াল লেখা যায় টুয়াইস as, যেটা হচ্ছে ভি স্কোয়ারের সমান। তাহলে আমরা লিখতে পারি টুয়াইস as ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার। তাহলে as ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড 2, যেহেতু as এর সাথে 2 গুণ অবস্থায় রয়েছে, সুতরাং as ইকুয়াল ভি স্কোয়ার বাই 2। এখন আমরা ইনশাআল্লাহ এই as এর ভ্যালুটা এখন 1 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে 1 নং সমীকরণে ই কে ইকুয়াল এম এ এস, এম রয়ে গেল, as এর জায়গায় বসছে হচ্ছে ভি স্কোয়ার বাই 2। এই যে আমরা ভি স্কোয়ার বাই 2 বসিয়ে দিলাম। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু উপরে উপরে গুণ এম ইন্টু ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার, আর এই 2টা হচ্ছে নিচের 2, তাহলে নিচে যদি 2 থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ অফ এম ভি স্কোয়ার বা এম ভি স্কোয়ার বাই 2। তাহলে গতিশক্তি সমীকরণ থেকে আমরা জানি গতিশক্তি ইকুয়াল হচ্ছে 0.5 বা 1/2 বা হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর শেষ বেগের বর্গের গুণফল। এখানে হাফ বা 0.5 একটা কনস্ট্যান্ট ভ্যালু, হাফ বা 0.5 পরিবর্তনশীল নয়। ঠিক অনুরূপভাবে বস্তুর ভরও কিন্তু এমন একটি প্যারামিটার যেটা বস্তুর টোটাল পরিমাণের উপর নির্ভর করে, অর্থাৎ এটি একটি ইনডিপেন্ডেন্ট ভ্যালু বা এটা পরিবর্তনশীল নয়, অর্থাৎ বস্তুর যে ভর থাকবে সেই ভরই এক্সাক্ট ভ্যালু হবে। সুতরাং আমরা বলতে পারি এই হাফ ইন্টু এম এটা পরিবর্তনশীল নয়, সুতরাং এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ সমানুপাতিক ধ্রুবকও বলা যায়। আমরা ম্যাথমেটিক্স বা সাধারণ গণিতে এই ধরনের অঙ্ক ইনশাআল্লাহ করব, যেখানে আমরা দেখতে পাবো যে যেমন এখানেই দেখাই 2 নং সমীকরণটাকে ই কে ইকুয়াল এই হাফ এমটাকে আমরা এখানে কনস্ট্যান্ট ধরতেছি,
ইন্টু ভি স্কোয়ার। এটা উঠে যে এই ইকুয়াল কনস্ট্যান্টের জায়গায় আমরা এখানে একটি সমানুপাতিক সাইন লিখতে পারি, বা উল্টোভাবেও বলা যায় সমানুপাতিক উঠে গেলে ইকুয়ালের পর একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে। সুতরাং ই কে প্রপোর্শনাল ভি স্কোয়ার লেখা যায়। কেন? আবারও বলছি, এখানে হাফ এবং এম পরিবর্তনশীল রাশি নয়, এরা একটি সমানুপাতিক ধ্রুবকের মতো কাজ করে, অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু। এটার কারণে লেখা যায় এই ইকুয়াল কনস্ট্যান্ট উঠে যেয়ে সমানুপাতিক ধ্রুবক সাইন চলে আসে। সুতরাং ই কে প্রপোর্শনাল ভি স্কোয়ার, অর্থাৎ কোন বস্তুর গতিশক্তি সেই বস্তুর শেষ বেগের বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ বেগ যদি 2 গুণ বৃদ্ধি পায়, গতিশক্তি 2 স্কোয়ার মানে 4 গুণ বৃদ্ধি পাবে। বেগ যদি 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে 3 স্কোয়ার গতিশক্তি 9 গুণে আলহামদুলিল্লাহ বৃদ্ধি পাবে। এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে, আমরা এখন এটি সমাধান করব। সমস্যাটি হলো 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল হলে তার বেগ কত? এখানে আমাদের ভর দেওয়া আছে 70 কেজি, বস্তুর গতিশক্তি দেওয়া আছে 1715 জুল। আমাদের বস্তুর বেগ বের করতে হবে ভি। আমরা জানি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ বস্তুর গতিশক্তি সমান হাফ গুণ বস্তুর ভর গুণ বস্তুর বেগের বর্গ। এখন ভি স্কোয়ারকে রেখে দিলে আমরা পাই 2 ই কে ইকুয়াল এম। এই 2 আর গুণ হয়ে ই কে এর সাথে গুণ হবে, এম নিচে চলে যাবে। এখন ভি কে আমরা খালি করলে পাই ভি ইকুয়াল রুট ওভার 2 ই কে ডিভাইড বাই এম। উভয় পক্ষে আমরা বর্গমূল করেছি। এখন ই কে এর মান এবং এম এর মান যদি আমরা বসিয়ে দেই, ই কে 1715 জুল, এম 70 কেজি, তাহলে হিসাব করে আমরা পাই ভি ইকুয়াল 7 মিটার পার সেকেন্ড। যেহেতু বেগের একক মিটার পার সেকেন্ড, তাই এখানে 7 মিটার পার সেকেন্ড হয়েছে। বিভব শক্তি। কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে আমরা যদি তাকে অন্য কোনো অবস্থানে বা তার স্বাভাবিক অবস্থার পরিবর্তে অন্য আরেকটি অবস্থানে আনি, তাহলে বস্তু কাজ করার কিছু সামর্থ্য অর্জন করে। বস্তু কাজ করার যতটুকু সামর্থ্য অর্জন করলো, একে তার বিভব শক্তি বলা হচ্ছে। যেমন কোনো একটি পুলির এক প্রান্তে যদি আমরা একটি ভারী বস্তু এ এবং অপর প্রান্তে যদি একটি হালকা বস্তু বি বেঁধে ছেড়ে দেই, তাহলে এ বস্তুটি ধীরে ধীরে নিচে নামবে এবং বি বস্তুটি ধীরে ধীরে উপরে উঠবে। কারণ এ বস্তুটি ভারী এবং তা ভূপৃষ্ঠ থেকে উচ্চতে থাকার কারণে তার মধ্যে কিছু বিভব শক্তি ছিল। সেই শক্তি থেকেই সে ভূপৃষ্ঠের দিকে নিচে নামবে এবং কিছু কাজ সম্পন্ন করবে। একইভাবে কোন একটি স্প্রিং এর এক প্রান্ত যদি আমরা কোন একটি দৃঢ় অবস্থানের সাথে বেঁধে দেই এবং অপর প্রান্তে যদি একটি ভারী বস্তু বেঁধে স্প্রিংটিকে সংকুচিত করে ছেড়ে দেই, তাহলে স্প্রিং প্রসারিত হয়ে ভারী বস্তুটিকে ধাক্কা দিবে, যার ফলে ভারী বস্তুটি দূরে সরে যাবে। স্প্রিংটি তার স্বাভাবিক অবস্থানে ছিল না, সংকুচিত অবস্থায় ছিল, তাই স্বাভাবিক অবস্থানে আসতে তার কিছু কাজ করতে হয়েছে। এই কাজ করার জন্য সে কিছু শক্তি প্রয়োগ করেছে, যে শক্তি ভারী বস্তুটিকে তার অবস্থান থেকে সরিয়ে দিয়েছে। আমরা এই শক্তিকেই বিভব শক্তি বলে থাকি। কোনো বস্তুকে যদি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুলি, তাহলে তার মধ্যে কিছু বিভব শক্তির সঞ্চার হবে। বস্তুটি ভূপৃষ্ঠে ফিরে আসতে সেই একই পরিমাণ তাকে কাজ করে ফিরে আসতে হবে। ধরা যাক এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে তোলা হলো এইচ উচ্চতায়। এই অবস্থানে বস্তুটির মধ্যে কিছু বিভব শক্তি জমা হবে। এই বিভব শক্তির পরিমাণ হচ্ছে বস্তুর ওজন এবং উচ্চতার গুণফলের সমান। সুতরাং বিভব শক্তি সমান বস্তুর ওজন গুণ উচ্চতা।
বস্তুর ওজন এখানে mg, যেহেতু বস্তুটিকে ভূপৃষ্ঠের থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তোলা হয়েছে, সুতরাং EP সমান mgh, অর্থাৎ বিভব শক্তি সমান বস্তুর ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা। অর্থাৎ বস্তুর বিভব শক্তি বস্তুর ভর এবং বস্তুর উচ্চতার উপর নির্ভর করে। এখানে একটি গাণিতিক সমস্যার উদাহরণ দেওয়া আছে, আমরা এটিকে সমাধান করব। সমস্যাটি হলো, একটি বস্তুর ভর 6 কেজি, একে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে? জি এর মান দেয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে বস্তুর ভর m সমান 6 কেজি, উচ্চতা h সমান 20 মিটার, অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, বিভব শক্তি EP বের করতে হবে। আমরা জানি EP সমান mgh, m এর মান 6 কেজি, g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, h এর মান 20 মিটার। গুণ করলে আমরা পাই 1176। যেহেতু বিভব শক্তি এক প্রকার শক্তি, তাই তার একক হচ্ছে জুল। সুতরাং EP সমান 1176 জুল।